ওয়েস্ট বেঙ্গল অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিস, তোমাদের যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, সেটার উপরে আমার বিভিন্ন বিষয় আলোচনা চলছে। বর্তমানে আমি তোমাদের যে অ্যাকাউন্টেন্সির যে সিলেবাস আছে, যেখান থেকে এমসিকিউ কোশ্চেন আসবে, সেই বিষয়টা আমি ডিটেলসে আলোচনা করছি, বেসিক কনসেপ্টটা দিচ্ছি। আর তার সাথে সাথে আমি 50 to 100 বা আরো বেশি চ্যাপ্টার ওয়াইজ আমি প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, যেগুলো সম্ভাব্য প্রশ্ন যেটা আসবে। আমার আগে যে সকল চ্যাপ্টারগুলো আলোচনা হয়ে গেছে, সেই চ্যাপ্টারগুলো তোমাদেরকে বলে দিই। এই ভিডিওগুলো তোমরা দেখবে। এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি আছে, এখানে আমার প্রথম চ্যাপ্টারটা যেটা আছে, ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে, 1 নম্বর চ্যাপ্টারটা আমার হয়ে গেছে, ভিডিও আছে, দেওয়া আছে। ব্রাঞ্চ এগুলো আমি এখনো করিনি। 5 নাম্বারটা হয়েছে, ঠিক আছে। ফাইনান্স অ্যাকাউন্টস হয়েছে। গতকাল ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হয়ে গেছে, বিশেষভাবে হয়েছে মার্জার, অ্যাকাউন্টিং অফ মার্জার্স এন্ড রিকনস্ট্রাকশন, অ্যামালগামেশন যে চ্যাপ্টারটা আছে, AS14, সেটা হয়ে গেছে। এই 4টি চ্যাপ্টার আমার ভিডিও হয়েছে, 4টার জন্য 4টা ভিডিও করা আছে। আশা করি যারা দেখোনি এখনো পর্যন্ত, তাদেরকে আমি বলছি তোমরা একটু দেখে নাও, কারণ এর বাইরে প্রশ্ন হতে পারে না। কারণ এমসিকিউ কোশ্চেন তো, বেসিক কনসেপ্টটা আর তার সাথে সাথে এমসিকিউ, ওই চ্যাপ্টারের মধ্যে যে সকল এমসিকিউ গুলো থাকবে সেইগুলোই আসবে, এর বাইরে আসবে না। বেসিক কনসেপ্টটা করলে হয়ে যাবে। তো আজকে যেটা আলোচনা করব, যেটা বিষয় আজকে আমি ধরেছি, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তোমার কিন্তু আমাদের অ্যাজ পার সেকশন 242 তে যে তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা বলা আছে, সেখানে কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য স্টেটমেন্টস অফ ফাইনাল অ্যাকাউন্টস। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। টোটাল বিষয়, এখানে কোনো আমি প্রবলেম সলভ করব না। ঠিক আছে, বেসিক কনসেপ্ট যেটা আছে সেইটার উপরে যেগুলো এমসিকিউ আসবে সেইগুলো আলোচনা করব। প্রথমে বেসিক কনসেপ্ট আলোচনা করে নিই, তারপরে এমসিকিউ করব। দেখো, এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কনসেপ্ট হচ্ছে কি, দিস স্ট্যান্ডার্ড ইজ ম্যান্ডেটরি ফর নন এসএমসি, নন এসএমসি, ঠিক আছে। যারা নন এসএমসি আছে, স্মল আর মিডিয়াম সাইজ যে কোম্পানি যেগুলো আছে, হ্যাঁ, তাদের নন এসএমসি বা নন, অ্যান্ড দ্য এন্টারপ্রাইজ হুইচ ফল ইন দ্য ক্যাটেগরি অফ লেভেল 1, লেভেল 1 ক্যাটাগরি, লেভেল 2 ক্যাটাগরি, এগুলো তোমাদেরকে যদি জানতে হয়। হ্যাঁ, লেভেল 1 ক্যাটাগরি কাকে বলে, লিস্টেড কোম্পানি, তাদের মানে মোটামুটি ধরে রাখো যে সকল কোম্পানিগুলো, হ্যাঁ, লিস্টেড কোম্পানি আছে, যাদের টার্নওভার তোমার কি বলে 50, টার্নওভার বলছে লোন 50 crore বেশি, অথবা যাদের তোমার টার্নওভার হচ্ছে 250, যারা যারা এই জাতীয় কোম্পানি আছে। আর এই নন এসএমসি ফল অন দিস ক্যাটাগরি, এই যে লেভেল 1 ক্যাটাগরি আছে, লেভেল 1 ক্যাটাগরি কি আমি ডিটেলস তোমাদেরকে, এইটা একটা চ্যাপ্টার আছে লেভেল 1 ক্যাটাগরি, সেই জিনিসটা না পড়ার কোনো বুঝতে পারবে না। আমার এখানে এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাথে তুমি মনে রাখো যে লেভেল 1 ক্যাটাগরি ম্যান্ডেটরি, ঠিক আছে, নন এসএমসি অ্যান্ড এন্টারপ্রাইজ হুইচ ফল ইন দ্য ক্যাটাগরি লেভেল 1, ঠিক আছে। ফর অল আদার এন্টারপ্রাইজ দো ইট ইজ নট ম্যান্ডেটরি, আর অন্যান্য ম্যান্ডেটরি নয়, বাট ইট ইজ এনকারেজ টু প্রিপেয়ার সাচ স্টেটমেন্ট। তাহলে এই লেভেল 1 প্লাস নন এসএমসি বাদ দিয়ে তাদের কিন্তু আপনার তোমার ম্যান্ডেটরি বাধ্যতামূলক নয়, তারা কিন্তু ইচ্ছে করলে করতে পারে। However, the companies that আগের দিনে আমি পড়েছিলাম 2013 যে কোম্পানি অ্যাক্ট, সেখানে ম্যান্ডেট প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বাই অল কোম্পানিজ, বলছে সকল কোম্পানিকেই, কোম্পানি অ্যাক্টে বলছে সকল কোম্পানিকে করতে হবে। এক্সটেপ আমি তোমাদেরকে এত শর্ট ফর্ম বলি, কারণ এসডিও কে করতে হবে না।
হ্যাঁ, আমি বলেছিলাম এসডিও কে করতে হবে না, কাদেরকে? স্মল কোম্পানি, হ্যাঁ, একটা হচ্ছে তোমার গভর্নমেন্ট কোম্পানি, একটা 1% কোম্পানি, আরেকটা কোম্পানি আছে, সেই কোম্পানি প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোম্পানি স্টার্ট আপ বলে। যে সকল কোম্পানিতে স্টার্ট আপ সবে শুরু হয়েছে তাকেও তোমার, হ্যাঁ, স্টার্ট আপ কোম্পানি, প্রাইভেট স্টার্ট আপ কোম্পানিকেও করতে হবে না। ঠিক আছে, তাহলে কাদেরকে করতে হবে? তাহলে কি কাদেরকে করতে হবে? এক নম্বর হচ্ছে করতে হবে, এক নম্বর হচ্ছে নন এসএমসি, 2 নম্বর হচ্ছে লেভেল 1 কোম্পানি, আর করতে হবে না কাদেরকে? এক্সটেট এসডিও। ঠিক আছে, এসডিও মানে হচ্ছে স্মল কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি আর 1% কোম্পানি। আরেকটা আমি যোগ করেছি, সেটা প্রাইভেট কোম্পানি, যেটা স্টার্ট আপ কোম্পানি, সবে শুরু হয়েছে কোম্পানি, হ্যাঁ, স্টার্ট আপ কোম্পানি। করতে হবে না। ওকে, এরপরে AS3 অনুসারে যে কনসেপ্ট সেটা দেখো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ মেন্টেড ইজ সামারি অফ ক্যাশ পেমেন্ট অ্যান্ড ক্যাশ রিসিভ। ক্যাশ পেমেন্ট, দেখো তোমরা ক্যাশ ক্যাশ অ্যাকাউন্ট তৈরি করেছো, এই ক্যাশ অ্যাকাউন্টটাই হচ্ছে অন্যভাবে করে ক্যাশ একটা সিমিলার করে। ঠিক আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ সামারি অফ ক্যাশ পেমেন্ট অ্যান্ড রিসিভ অফ এন এন্টারপ্রাইজ। একটা কোম্পানি, একটা এন্টারপ্রাইজ কত ক্যাশ টাকা আসে আর কত ক্যাশ টাকা বেরিয়ে যায়, সেটাই হচ্ছে আবার ক্যাশ আসবে। ঠিক আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর প্রিপেয়ার টু এক্সপ্লেন দ্য ক্যাশ মুভমেন্ট বিটুইন 2 পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, 2 পয়েন্ট অফ টাইমের মধ্যে ক্যাশ আমার কত টাকা বেরিয়ে যাচ্ছে, কত টাকা ঢুকছে, সেইটা আমার হিসাব করতে হয়। ঠিক আছে, ঢোকা আর বেরোনো। ঠিক আছে, ক্যাশের মধ্যে কত টাকা ঢুকছে আর কত টাকা বেরিয়ে যাচ্ছে। বেনিফিটস, এইটা করে কি হবে? ক্যাশ বেনিফিট অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করলে কি হবে, কি পাবো দেখো। একটা হচ্ছে কি, আমার লিকুইডিটি পজিশন কি আছে, ক্যাশ পজিশন কি আছে, প্রচুর ট্রানজেকশন হচ্ছে, প্রচুর ট্রানজেকশন, ইনভেস্টমেন্ট প্রচুর হচ্ছে, শেয়ারে প্রচুর আমার, আমি ইস্যু করছি, আমার অ্যাসেট আমি কিনছি, অ্যাসেট আমি বিক্রি করছি, আমার টার্ন ওভার হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। কিন্তু এই ব্যাপারটা যদি অন্ধকারে থেকে যায়, কোম্পানি কিন্তু ডামাডোল হয়ে যাবে। ঠিক আছে, আমার ক্যাশের ইনফরমেশন থাকতে হবে। আমার ইমিডিয়েট যদি কোনো প্রবলেম হয়, আমি ক্যাশ কিভাবে কন্ট্রোল করব? তাহলে ইনফরমেশন অ্যাবাউট চেঞ্জেস ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এই ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট কাকে বলে তার ডেফিনেশন আছে দেখাবো। ইনফরমেশন অ্যাবাউট চেঞ্জেস ইন ক্যাশ এন্ড ইকুইভ্যালেন্ট, এটা আমাকে জানতে হবে। 2 নম্বর হচ্ছে আইডেন্টিফাই ক্যাশ জেনারেটেড ফ্রম ট্রেডিং অপারেশন। অর্থাৎ ট্রেডিং অপারেশন বলতে কি বোঝায়? ধর একটা স্টিল কোম্পানি, স্টিল কোম্পানি তার স্টিল বাবদ কি তার ইনকাম হচ্ছে, স্টিলের জন্য কত টাকা সে ব্যয় করছে, স্টিল প্রোডাকশনে কত টাকা সে খরচা করছে, কি ইনকাম হচ্ছে, টোটাল ট্রেডিং মানে ট্রেডিং অপারেশন বলতে ওর যে মূল অপারেশনটা করছে সেই অপারেশনটা ট্রেডিং অপারেশন। আরটা কি, 3 নম্বরে যে অপারেটিং ক্যাশ সারপ্লাস হুইচ ক্যান বি ইনভেস্টেড ইন ফিক্সড অ্যাসেট। তারপরে ধরো অপারেটিং সারপ্লাস, অপারেটিং ধরো আমার সেল হলো, হ্যাঁ, আমরা কি করি, সেল হয়, সেল হওয়ার পরে আমরা কি করি, টোটাল ব্যাপারটাকে আমরা নেট প্রফিট বার করি। নেট প্রফিট বার করার পরে আমার কি হয়, নেট প্রফিটটা আমার ব্যালেন্স শিটে চলে যায়। ব্যালেন্স শিটে গিয়ে দেখো আমার সারপ্লাস ক্যাশ কত হচ্ছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে কত সারপ্লাস পড়ে আছে। সেই সারপ্লাস ক্যাশটা ইনভেস্ট ফিক্স অ্যাসেট কিন্তু আমি হেল্প করতে পারে আমাকে। টাকাটা আইডিয়ালি পড়ে থাকলে চলবে না, তাহলে আমি ক্যাশটা যদি দেখতে না পাই, তাহলে তো আমি অ্যাসেস করতে পারবো না। তাহলে ফিক্স অ্যাসেট কিনতে সাহায্য করবে, ভেরি ইউজফুল টুল ফর প্ল্যানিং। এবং সবচেয়ে বড় হচ্ছে, আমার যদি ক্যাশটা আমি জানতে পারি, তাহলে কিন্তু খুব আমার ইউজফুল হবে। ব্যাংক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে আমার প্রচুর টাকা রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টে আমার টাকা আছে, ক্যাশে আমার টাকা আছে, বলতে ক্যাশে কিলোন হলে, ঠিক আছে, তোমার হচ্ছে মার্কেটেবল সিকিউরিটিজ রয়েছে, কিন্তু মোট কত রয়েছে আমার, কিভাবে ওটাকে আমি অ্যাসেস করব? ঠিক আছে,
অরিজিনাল টাকাটা আমার কত সেটা কিন্তু এই এই ক্যাশ অ্যাকাউন্ট দেখে কিন্তু তোমার, হ্যাঁ, ক্যাশ এই সাইডে ডেবিট এই সাইডে ক্রেডিট, হ্যাঁ, ক্যাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু ক্যাশের ব্যালেন্স বোঝা যায় না। তাহলে তোমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করতে হবে। ঠিক আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মধ্যে ক্যাশ আমার কি বেরিয়েছে, কি খরচা করেছি, কত ইনভেস্ট করেছি, কত ফাইন্যান্স করেছি, কত আমি অপারেশন আমার এক্সপেন্স হয়েছে, প্রোডাকশন হয়েছে, সেলস হয়েছে, সমস্ত কিছু আমার, কত আমি ক্রেডিট কার্ড দিয়েছি, কত আমি ডেটারের কাছ থেকে পাবো, সমস্ত কিছু মিলে আমার ক্যাশটা তৈরি হবে। এরপর দেখা যাক, আমি ধাপে ধাপে তোমাদেরকে সব জিনিসটাই বলবো। সোর্সেস অফ ক্যাশ, ক্যাশ আমার সোর্স কোথায়, কোথা থেকে আমি ক্যাশ পাই, এইগুলো ধাপে ধাপে বুঝবে। ইস্যু অফ শেয়ার, আমি যদি শেয়ার ইস্যু করি তাহলে আমি ক্যাশ পাবো। হ্যাঁ, ক্যাশ পাবো, আমি যদি শেয়ার ইস্যু করি তাহলে আমার ক্যাপিটাল আসবে। শেয়ার যদি আমার ইস্যু করি তাহলে আমার ক্যাপিটাল আসবে। তাহলে যে আমার ক্যাপিটাল এলো, তোমরা জানো, হ্যাঁ, ক্যাপিটাল ব্যাংক, এখানে আমরা কি কি এন্ট্রি করি, ব্যাংক অ্যাকাউন্ট টু ক্যাপিটাল, তাহলে আমার টাকা ঢুকে যাবে ব্যাংকে। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টে ক্যাপিটাল হয়ে যাবে, তাহলে আমার টাকা আসবে। ডিবেঞ্চার্স, হ্যাঁ, ডিবেঞ্চার্স আমরা কি করি, ডিবেঞ্চার্স লং টার্ম ডেট, হ্যাঁ, লং টার্ম ডেট 10% ডিবেঞ্চার আমি আমি 5 কোটি টাকার ইয়ে করলাম, মানুষের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে নিলাম 3 কোটি টাকা, তাহলে এত করে আমার লাইবিলিটি হলো 5 কোটি টাকার, কিন্তু এই টাকাটা তো আমার ব্যাংকে এলো। হ্যাঁ, রেজিং অফ লং টার্ম লোন, আরো আমি ব্যাংকের কাছ থেকে লোন নিলাম, তাহলে এইগুলো থেকে আমার টাকা আসে, ক্যাশ আসে আমার। ঠিক আছে, তাহলে সোর্স অফ ক্যাশ হচ্ছে ইস্যুস অফ শেয়ার, হ্যাঁ, ইস্যুস অফ ডিবেঞ্চার্স, হ্যাঁ, ব্যাংক থেকে লোন নেওয়া, আদার্স কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে লোন নেওয়া, তাহলে এইটা হয়তো আমার ক্যাশ আসে। এরপরে সেল অফ ইনভেস্টমেন্ট, আমি কোনো ইনভেস্টমেন্ট বিক্রি করে দিই, ইনভেস্টমেন্ট বিক্রি করে মানে আমি একটা একটা ইনভেস্টমেন্ট আমি করেছিলাম, ইনভেস্টমেন্ট করেছিলাম কি, আমি টাকা আমি বার করেছিলাম, টাকা ধরো আমি 1 কোটি টাকা আমি বার করেছি, কোনো ব্যাংকে আমার কোন জায়গাতে ইনভেস্ট করা আছে, শেয়ার মার্কেটে হতে পারে, অন্য কোথাও কোনো ব্যাংকে ইনভেস্ট করা থাকতে পারে টাকাটা, আমি 10% ইন্টারেস্টে হয়তো আবার টাকাটা রাখা আছে, যেই টাকাটা আমার মেচিউর হয়ে গেল বা আমি ওটাকে ইমেচিউর ইয়ে করলাম, তো সেই টাকাটা আমার এলো, সেটা আমার ঢুকলো, তাহলে কেটে সেল অফ ইনভেস্টমেন্ট করলাম, সেটা আমার অনেক সময় লস হতে পারে, অনেক সময় গেন হতে পারে। অ্যান্ড আদার ফিক্সড অ্যাসেট, আমি অনেক সময় আদার ফিক্সড অ্যাসেটও সেল করি, কোনো ফিক্সড অ্যাসেট আমি কোনো মেশিন পত্র বিক্রি করলাম, সেটা আমার টাকাটা আসবে। তাহলে কি কি সোর্স থেকে আসছে, শেয়ার ক্যাপিটাল থেকে আসছে, ডিবেঞ্চার থেকে আসছে, রেজিং লোন থেকে আসছে, তোমরা বুঝতে পারছি, ইনভেস্টমেন্ট আমি বিক্রি করছি, সেটা থেকে সেল অফ ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্ট ছিল সেটাকে আমি ভেঙে দিলাম, ইনভেস্টমেন্ট থেকে টাকা এলো। আর ফিক্সড অ্যাসেট আমার অনেক কেনা ছিল, সেই ফিক্সড অ্যাসেট থেকে আমি সেল করে দিলাম। মূল জিনিসটা কোনটা, মূল জিনিসটা হচ্ছে ক্যাশ ফ্রম অপারেশন, আমার বেশি টাকা কোথা থেকে আসবে, লক্ষ্য আমার কোথায়, আমার সবচেয়ে হাইয়েস্ট লক্ষ্য হচ্ছে কি, যাতে আমি হাইয়েস্ট আমার টার্গেট হচ্ছে আমি কিভাবে এই ক্যাশ ফ্রম অপারেশন, আমার যে মূল বিজনেস, সেই মূল বিজনেস থেকে আমি তোমার কিভাবে আমার টাকা আসবে, নেট অপারেটিং প্রফিট আমার কিভাবে বেশি হবে, এটাও মূল, সেইখান থেকে আমার টাকা আসবে। ঠিক আছে, এইগুলো তো অনেক সময় ফিক্সড অ্যাসেট বিক্রি করতে আমি বাধ্য হই, আমি ইনভেস্টমেন্ট বিক্রি করতে বাধ্য হই। হ্যাঁ, আমাকে ফিনান্সিয়াল কন্ডিশনটাকে আরো ভালো করার জন্য, বিজনেসটাকে আরো বাড়ানোর জন্য আমি শেয়ার ইস্যু করি, ডিবেঞ্চার করি, এগুলো বাড়ানোর জন্য করি। ঠিক আছে, কিন্তু মূল এইগুলোর জন্যই তো আমার টার্গেটটা হচ্ছে কোথায়, এইখানটা আমার টার্গেট, এই টার্গেটটা ফুলফিল করার জন্য কিন্তু অপারেশন, আমার নেট অপারেটিং প্রফিট যদি বেশি হবে তখনই আমার প্রচুর প্রচুর ক্যাশ ব্যাংকে আমার টাকা আসবে, বেশি আমার ক্যাশ ব্যাংক প্রচুর টাকা আসবে। আমি অপারেটিং, আমার যত আমার ইনকাম হবে, যত আমার প্রফিট হবে, আমি এইগুলোর ক্ষেত্রে তত বেশি কাজে লাগাতে পারবো, আমি আরো ইনভেস্ট করতে পারবো, আমি আরো ফিক্সড অ্যাসেট করতে পারবো। ঠিক আছে, আমি আমি যেমন শেয়ার, আমি যখন শেয়ার কিনছি, শেয়ার আমি ছাড়ছি, আমি ক্যাপিটাল যখন নিচ্ছি, আমি অন্য অন্য কোম্পানির শেয়ার কিনবো, আমি একটা ইনভেস্টর হয়ে যাব। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার আসল জিনিসটা, যেটা আমাদের তোমার মূল বিষয়বস্তু এখানে আলোচনা। তাহলে ইস্যু অফ শেয়ারস এন্ড ডিবেঞ্চার রেজিং, লং টার্ম লোন, আমার সোর্স অফ ক্যাশ, সেল অফ ইনভেস্টমেন্ট এন্ড আদার ফিক্সড অ্যাসেট, সোর্স অফ ক্যাশ, ক্যাশ ফ্রম অপারেশন, তারপর আমার সোর্স অফ ক্যাশ। এইটা হচ্ছে আমার আসল জিনিসটা আমার এগোচ্ছে আস্তে আস্তে। অ্যাপ্লিকেশন, আবার সোর্স পেলাম, আবার টাকাটা খরচ করবো কোথায়, এই যে টাকাগুলো আমি পেলাম, সে টাকাগুলো আমার ক্যাপিটাল এলো, আমি ইনভেস্ট থেকে টাকা টাকা পেলাম, আমি ফিক্সড অ্যাসেটের টাকা হলো, অপারেটিং আমার প্রফিট হলো, সেখানে টাকা আমি খরচা করছি কোথায়, আমি কি করছি, রিডেমশন অফ রিডেমশন অফ প্রিফারেন্স শেয়ার, যে প্রিফারেন্স শেয়ার আছে একটা সার্টেন পিরিয়ডে গিয়ে রিডেমশন করে দিতে হবে।
সেই টাকাটা তো আমাকে বার করে দিতে হবে, টাকাটা আমার খরচা হবে। ডিবেঞ্চার্স আমার ইয়ে করে রিডেমশন করে দিতে হবে, ডিবেঞ্চারটা রিটার্ন দিতে হবে, টাকা ফেরত দিয়ে দিতে হবে ইন্টারেস্ট সহ। হ্যাঁ, রিপেমেন্ট লং টার্ম লোন, আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, যে কোনো ভাবে লোন নিয়ে নেবেন, এই টাকাগুলো আমাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে উপরের টাকাগুলো আমি নিয়েছি, উপরে দেখো উপরে 1 নম্বর টাকাটা, সেগুলো কিন্তু শেয়ার ক্যাপিটালটা বাদ দিয়ে সমস্ত টাকা তোমাকে ফেরত দিতে হবে, তাই না? হ্যাঁ, পারচেজ অফ ইনভেস্টমেন্ট, আমি ইনভেস্টমেন্ট পারচেজ করছি, আমি যখন ইনভেস্টমেন্ট ভাঙাচ্ছি তার মানে কি আমি ইনভেস্টমেন্ট পারচেজও করছি, আমি তো টাকা আরো অন্য কোনো ব্যাংকে টাকা রাখছি, ইনভেস্ট করছি, আমি শেয়ার মার্কেট টাকা টাকা রাখি, ইনভেস্ট করছি, তাই না? ইনভেস্টমেন্ট আর আদার ফিক্স হিসেবে আমি কিনছি, টাকা আমার বেরোচ্ছে, ফান্ড আমার বেরিয়ে যাচ্ছে এখানে, তাই না? আর কি হচ্ছে পেমেন্ট অফ ট্যাক্স এন্ড ডিভিডেন্ড, আমি যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে ডিভিডেন্ড দিচ্ছি, গভর্নমেন্টকে আমি ট্যাক্স দিচ্ছি, লস অফ অপারেশন, আর কি হচ্ছে না অনেক সময় লস হয়ে গেলে আমার টাকা টাকা চলে যায়, ঠিক আছে, এগুলো আমার টাকা বেরিয়ে যায়। আসল জিনিসটা লক্ষ্য করো, তুমি কোনোদিন ভেবো না যে ডেপ্রিসিয়েশন নিয়ে টাকা টাকা চলে যাচ্ছে। ডেপ্রিসিয়েশন কিন্তু এখানে কিভাবে আমি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করব, সেই জিনিসটা আস্তে আস্তে এগোবো। তাহলে আমার টাকা কোথা থেকে পেলাম, আমার টাকা অরিজিনালি কোথা থেকে বেরোচ্ছে, এই যে দুটো ছক, উপরে ছক 1 2 3, আর এখানে 1 2 3 4, ঠিক আছে, এটা খুব মন দিয়ে লক্ষ্য করো। তারপরে সে দেখো এলিমেন্ট অফ ক্যাশ, ক্যাশ এলিমেন্ট, ক্যাশ বলতে কি বুঝি, ক্যাশের এলিমেন্ট কি ক্যাশ ইন হ্যান্ড, ঠিক আছে, তোমরা দেখো ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট লেখো না, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট লেখো, কিসের কোথায় লেখো, কোথায় লেখো ক্যাশ এর ক্যাশ ইকুইভ্যালেন্ট, একবারে ব্যালেন্স শিটের শেষের দিকে, হ্যাঁ লাস্টের আগেরটা, লাস্টের একটা আগে। তাহলে ক্যাশ ইন হ্যান্ড আমার কত আছে, ডিমান্ড ডিপোজিট ইন ব্যাংক, অর্থাৎ ডিমান্ড ডিপোজিট মানে কি, ইন ব্যাংক, ব্যাংকে আমার টাকা জমানো আছে কিন্তু ইমিডিয়েট আমি তুললেই পেয়ে যাব। আর ক্যাশ ইকুইভ্যালেন্ট, এই ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝায়, মার্কেটেবল সিকিউরিটি, মার্কেটেবল মার্কেটেবল সিকিউরিটি, যেটা ক্যাশেবল উইদিন 90 days। আমার কিছু সিকিউরিটিজ আছে যেটা আমি 90 দিনের মধ্যে ক্যাশ করতে পারবো, ঠিক আছে, সেই মার্কেটেবল সিকিউরিটি, সেটা আমার ক্যাশ, কিন্তু তোমার এমন মানে কিন্তু নো সিগনিফিক্যান্ট চেঞ্জ, ঠিক আছে, তুমি শেয়ার মার্কেট টাকা রেখেছো, দ্যাট ইজ নট ইউর মার্কেটেবল সিকিউরিটি, সেটা চেঞ্জেবল, তুমি যে টাকাটা রেখেছো সেই টাকাটা পাবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু মার্কেটেবল সিকিউরিটি সেটাই বলছি যেটা কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই, নো সিগনিফিক্যান্ট চেঞ্জ, কোনো যার কোনো সময়ের সাথে তার কোনো পরিবর্তন হবে না। আমার একটা টাকা ব্যাংকে রাখা আছে, তাই না, আমি এমন একটা ইনভেস্ট করেছি, এমন একটা বন্ড কিনেছি যেটা আমার সিকিউর বন্ড, যেখানে আমার কোনো টাকার লস হবে না, আমি 3 মাসের জন্য ইনভেস্ট করে রেখেছি, হ্যাঁ ঠিক আছে, সেইটা। এরপর দেখো ক্যাশ, ক্লাসিফিকেশন অফ ক্যাশ ফ্লো অ্যাক্টিভিটিস, এই ক্যাশ ফ্লো অ্যাক্টিভিটিসটা ক্লাসিফিকেশন করতে হবে। ক্যাশ ফ্লো অ্যাক্টিভিটিস ইনফ্লো অফ অ্যাক্টিভিটিস, আর অর্থাৎ আমার টাকা যাবে, টাকা ঢুকবে, আর একটা টাকা বেরিয়ে যাবে, আউটফ্লো হবে, তাই তো? ক্যাশ ইনক্রিজ হবে আর ক্যাশ ডিক্রিজ হবে। কি আছে, কিভাবে হয়, ক্লাসিফিকেশন অফ ক্যাশ ফ্লো অ্যাক্টিভিটিস কি আছে, একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ফাইন্যান্স অ্যাক্টিভিটি, পরপর কিন্তু মনে রাখবে, একটা প্রথম হচ্ছে কিন্তু অপারেটিং, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট, তারপর ফাইন্যান্স। আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করি, ফার্স্টে কিন্তু আমার কি আসে, অপারেটিং অ্যাক্টিভিটিস, তার ঠিক আছে, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে, তারপর হচ্ছে ফাইন্যান্স আছে, প্রথম মাঝে কিন্তু ফাইন্যান্সটা ঢুকাবে না, ঠিক আছে, তাহলে এটা কি মনে রাখবো, ওই ওই ও আই এফ, এফটা লাস্টে মনে রাখবে, এইটা কিন্তু এখানে ঢোকাবে, ফাইনাল যখন অ্যাকাউন্ট তৈরি করবে, যখন তোমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পরীক্ষাতে আসে, সেই সময় তো ফাইন্যান্সের মাঝে ঢুকিয়ে দিও না। প্রিন্সিপাল রেভিনিউ জেনারেটিং এন্ড, তাহলে অপারেটিংটা কি, প্রিন্সিপাল রেভিনিউ জেনারেটিং অফ এন্টারপ্রাইজ, acquisition and disposal of long-term asset and other investment,
আর ফাইন্যান্স হচ্ছে অ্যাক্টিভিটিস রেজাল্টিং ইন চেঞ্জেস ইন সাইজ অ্যান্ড কম্পোজিশন অফ দ্য ওনার্স ক্যাপিটাল অ্যান্ড ডেট। তার জিনিসটা বোঝে নাও। এক নম্বর হচ্ছে আমার আসল বিজনেসটা কি। আমি ধরো এখানে বিজনেস কি করি, আমি বিজনেস করি, আমার আমার মূল বিজনেসটা হচ্ছে হোটেল, আমার হোটেল বিজনেস করি। ঠিক আছে, হোটেল থেকে আমার কি হয়, ইনকাম হয়। ঠিক আছে, হোটেল থেকে আমার ইনকাম হয়। অ্যাকুইজিশন অ্যান্ড ডিসপোজাল অফ লং টার্ম অ্যাসেট অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিকে আমি অ্যাকুইজিশন করি, মানে এই যে হোটেল থেকে আমার অপারেটিং যে আমার ইনকাম হলো, এখান থেকে যে ইনকাম হলো, এখান থেকে যে ইনকামের জন্যই তো আমি একটা অ্যাকুইজিশন করব। কি করব, আমি ইনভেস্ট করব কোনো ব্যাংকে, আমি কোনো ব্যাংকে আমি ইনভেস্ট করব, ব্যাংকে ইনভেস্ট করব, শেয়ার কিনবো। হ্যাঁ, শেয়ার কিনবো। আমিও তো একজন ডিবেঞ্চার হোল্ডার হতে পারি, আমি ডিবেঞ্চার হোল্ডার হতে পারি। আমি আবার তোমার লং টার্ম কাউকে লোনও দিতে পারি। ঠিক আছে, মানে এই যে আমার অ্যাকুইজিশন করছি, আমি ডিসপোজাল অফ লং টার্ম অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, আমি একটা ইনভেস্টমেন্ট করছি, তাই না, আদার ইনভেস্টমেন্ট, লং টার্ম অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট। এরপরে দেখো অ্যাক্টিভিটিস রেজাল্টিং ইন চেঞ্জ ইন সাইজ কম্পোজিশন অফ দ্য ফাইন্যান্সিং। কি বলছে, আমি যদি একটা এমন একটা হোটেল, যে হোটেলে আমি শেয়ার শেয়ার পাবলিকের কাছ থেকে, বড় হোটেল আর কি, বিগ হোটেল, ঠিক আছে, আমি পাবলিকের কাছ থেকেও কিন্তু আমি শেয়ার নিতে পারি। আবার আমি 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 ধরো আমি একটা বড় কোম্পানির নাম বলছি, ধরো কোম্পানি হচ্ছে সেল। সেল একটা কোম্পানি, স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, একটা বড় কোম্পানি। এ কি করে, এর অনেক অনেক ওর অ্যাকুইজিশন করতে পারে, লং টার্ম অ্যাসেট, ইনভেস্টমেন্ট, ও বিভিন্ন জায়গায় টাকা রাখতে পারে, ইনভেস্ট করতে পারে, এক নম্বর। ঠিক আছে, এখান থেকেও কি পাবে, এখান থেকেও ইন্টারেস্ট পাবে, তাই না, এখান থেকেও ইন্টারেস্ট পাবে। হ্যাঁ, ওর এখান থেকে কি হবে, ও ইন্টারেস্ট পাবে, আবার অনেক সময় লসও হতে পারে এই এই ব্যাপারটাতে। আর এইখানে কি করছে, এইখানে কি করছে, ও ফাইন্যান্সিং করছে, অর্থাৎ এই বিজনেসটাকে বাড়ানোর জন্য ও কিন্তু পাবলিকের কাছ থেকে শেয়ার ইস্যু করছে। শেয়ার ইস্যু করছে মানে কি, শেয়ার ও ইয়ে করছে আর কি। ঠিক আছে, এখানে শেয়ার আমি কিনছি, এখানে শেয়ার আমি দিচ্ছি, আমি শেয়ার আমি শেয়ার হোল্ডার নিচ্ছি, আমার শেয়ার ক্যাপিটাল এখানে বাড়াচ্ছে, এখানে আমার ক্যাপিটাল বাড়ছে। ঠিক আছে, কম্পোজিশন অফ দ্য ওনার ক্যাপিটাল বাড়ছে। ঠিক আছে, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে অপারেটিং। এই জিনিসটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আর এটা হচ্ছে তোমার ফাইন্যান্সিং। আমার তিন ভাবে এই টাকাটা আমি ইনকাম করব, এখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা, এর উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা। এখানে আমার, যেমন আমার যেমন ধরো, তুমি যদি ধরো কোনো টাকা যদি রাখো, কোনো জায়গায় শেয়ার মার্কেটে যদি টাকা রাখো, তাহলে তুমি শেয়ারটা কিনবে, সেখান থেকে তোমার ডিভিডেন্ড পাবে, সেটা তোমার একটা ইনকাম হবে। কিন্তু শেয়ারটা রাখতে গেলে তোমাকে ব্রোকারকে কমিশন দিতে হবে, তাহলে তোমার একটা এক্সপেন্স হলো। ঠিক আছে, এই ব্যাপারটা এখানটাতে রয়েছে। আর এখানে কি হয়েছে, তুমি একটা নিজে কোম্পানি, তুমি কি করছো, পাবলিকের কাছে টাকা নিয়ে তুমি ক্যাপিটাল বাড়াচ্ছ। ঠিক আছে, ক্যাপিটাল ডেট এগুলো তোমার বাড়ছে। ঠিক আছে, তাহলে এইটা কি, তাহলে এইটা, এই ছকটা তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো কি আছে, মাত্র সবে 3 পৃষ্ঠা হয়েছে। ঠিক আছে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। এবার ক্যাশ অপারেটিং আমি যে অ্যাক্টিভিটিস করছি, কোথা থেকে আমার ক্যাশ কি যাচ্ছে কি আসছে, প্রাইমারিলি ড্রাইভ ফ্রম দ্য প্রিন্সিপাল রেভিনিউ প্রডিউসিং অ্যাক্টিভিটিস অফ দ্য এন্টিটি। আমার প্রথম হচ্ছে কি, আমার যে মূল ব্যবসা, সেই মূল ব্যবসা থেকে আমার সেল হচ্ছে, মূল ব্যবসা থেকে আমি রেভিনিউ করছি, তাই তো, মূল ব্যবসা থেকে আমি যে রেভিনিউ আর্ন করছি, প্রথম হচ্ছে। ঠিক আছে, key indicator of the extent to the which the operation of the entity have generated sufficient cash flows to repay loan, maintain operational capabilities, pay dividend। তাহলে এইখান থেকে যদি আমার ইনকাম হয়, আমি কি করি, এই যে অপারেটিং আমার অ্যাক্টিভিটিস যেটা আছে, সেখান থেকে যদি আমি ইয়ে করি, মানে যদি ইনকাম আর জেনারেশন হয়, আমি কি করি, আমি যে লোন নিয়েছি আমার বিজনেস বাড়ানোর জন্য, যে একটা কোম্পানি লোন নিয়েছে, সেটা লোনটাকে রিপে করতে পারে।
ঠিক আছে। অপারেশনাল অ্যাক্টিভিটিস গুলো করতে পারে। অপারেশনাল অ্যাক্টিভিটিস কি বোঝায়? না ধরো আমার ক্রেডিটারকে আমার টাকা দিতে হবে, তাহলে মাল কিনেছে তাকে টাকা দিতে হবে, আমার এমপ্লয়ি আছে তাদেরকে স্যালারি দিতে হবে, আমার ইলেকট্রিক বিল দিতে হবে, অর্থাৎ ডাইরেক্ট এক্সপেন্স বা তোমার ইনডাইরেক্ট এক্সপেন্স আমি করতে পারবো। আর আমি যে পাবলিকের কাছ থেকে টাকা নিয়েছি, মানে ক্যাপিটাল আমার এসেছে, শেয়ার হোল্ডার আমার আছে, তাদেরকে ডিভিডেন্ড দিতে হবে, ডিবেঞ্চার হোল্ডারদের আমার টাকা দিতে হবে, আমাদের প্রিফারেন্স হোল্ডারদের ডিভিডেন্ড দিতে হবে। তাহলে এই খরচাগুলো আমি এই যে ইনকাম করছি এখান থেকে আমি করবো। এরপর কি এক্সাম্পল, এখান থেকে ক্যাশ রিসিভ ফ্রম দ্য সেল অফ গুডস এন্ড সার্ভিস, তাহলে আমার এটা হচ্ছে ক্যাশ রিসিভ ফ্রম রয়্যালটি অ্যান্ড ফিজ, রয়্যালটি থেকে ক্যাশ আমি পাচ্ছি। ক্যাশ পেমেন্ট, দেখো সব সব বিজনেসের সবগুলো মিলবে তা নয়, কিন্তু ধরো তোমার বলছি যে একটা স্টিলের যে কারবার করে তার মূল আয় হচ্ছে স্টিল বিক্রি করা, তার অপারেশন। ধরো একটা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে, এবারে যারা ব্যাংক আছে, তাদের কাজটা কি? তাদের কাজটা অন্য জাতীয় কাজ না, তাদের অপারেটিং অ্যাক্টিভিটিসটাই হচ্ছে ওরা ইন্টারেস্ট আর্ন করে, তাই না? ক্যাশ পেমেন্ট টু অন বিহাফ অফ দ্য এমপ্লয়িজ, পেমেন্ট টু অন বিহাফ অফ দ্য এমপ্লয়িজ, ক্যাশ পেমেন্ট অর রিফান্ড টু ইনকাম ট্যাক্স দিচ্ছে, এগুলো সমস্ত হচ্ছে তোমার অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ রিসিভড অ্যান্ড পেমেন্ট অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট, অপশন কন্ট্রাক্ট, হ্যাঁ, এক্সেট্রা ডান ফর ট্রেডিং পারপাস। তা ট্রেডিং পারপাসে আমার ক্যাশ ইয়ে বেরোচ্ছে, ঠিক আছে। ক্যাশ রিসিভ, দেখো সকলের ক্ষেত্রে কিন্তু সবটা প্রযোজ্য হবে না, কিন্তু তুমি যদি একটা ব্যাংকিং এর যে অ্যাক্টিভিটিস দেখো, তার উদ্দেশ্য হচ্ছে কিন্তু আর্নিং হচ্ছে ইন্টারেস্ট থেকে, ইনভেস্টমেন্ট থেকে, ওর কিন্তু ওটাই হচ্ছে ওর অপারেটিং এক্সপেন্স, অপারেটিং ইনকাম, তাই না? এরপরে চলে এসো মেথড অফ অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে মেথড অফ অপারেটিং আমরা জানি, একটা ডাইরেক্ট মেথড, একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। আমরা কিভাবে অপারেটিং অ্যাক্টিভিটিস যে ক্যাশ ফ্লো হচ্ছে সেটা আমরা কি করে বার করব? কনসিডার ক্যাশ, কনসিডার, হ্যাঁ, গ্রস ক্যাশ রিসিভড অ্যান্ড পেমেন্ট, অলসো নোন অ্যাজ ইনকাম স্টেটমেন্ট মেথড, যেটা আমরাকে তোমার ট্রেডিং অ্যাকাউন্ট আর প্রফিট লস অ্যাকাউন্ট বার করি, ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্ট আর পিএল করি। অ্যাডজাস্ট ইন্ডিভিজুয়াল টার্ম, যে আমরা এখান থেকে পিএলটা করছি। ডাইরেক্ট মেথড, মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড লেস কমপ্লেক্স মেথড। এটা আমরা মোটামুটি এই ডাইরেক্ট মেথডে আমার একমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিসটাই হয়। ইনডাইরেক্ট মেথডে আমার অপারেটিংটা হয় নেট প্রফিট ইজ অ্যাডজাস্টেড ফর নন ক্যাশ এন্ড নন অপারেটিং ইনকাম। তাহলে এখানে কিন্তু নেট প্রফিটটা আমরা অ্যাডজাস্টেড ফর নন ক্যাশ এন্ড নন অপারেটিং আইটেমের মধ্যে, এটা আমার নেট প্রফিটে অ্যাডজাস্টেড করতে হয়। সেগুলো পরবর্তীকালে আমি যখন ডিটেলস যাব তখন নিশ্চয়ই বুঝতে হয় কিভাবে আমরা অ্যাডজাস্টেড করছি। নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্স। নন ক্যাশ মানে কি? নন অপারেটিং, ধরো তোমার ব্যালেন্স শিট থেকে, পিএল থেকে আর কি, পিএল থেকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে তুমি কি করেছো, এখানে ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছো, হ্যাঁ, তাই এই যে এটা যে বাদ দিয়েছো, এখানে যে তুমি এখানে ডেবিট করেছো ডেপ্রিসিয়েশনটা, তাহলে এটা কি ঘটেছে? তোমার প্রফিটটাকে কমিয়ে দিয়েছে। তাহলে অরিজিনালি এইটাকে অরিজিনালি এটাকে ক্যাশ ইভেন্ট না নন ক্যাশ ইভেন্ট? নন ক্যাশ ইভেন্ট, তাই না? তাহলে এইখান থেকে এটা কিন্তু পরে অ্যাড ব্যাক হয়ে যাবে। যত টাকা আমি ডেপ্রিসিয়েশন করেছি অরিজিনালিতে এতে ক্যাশ যায়নি, ঠিক আছে, এটাকে ক্যাশ এন্ড নন ক্যাশ বলছি। ডেপ্রিসিয়েশন ইজ এন এক্সাম্পল দিয়ে দিয়েছে ডেপ্রিসিয়েশন। চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাডজাস্টেড, চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল ইজ অ্যাডজাস্টেড, এখানে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাডজাস্টেড করা হয় ইন্টারনেট মেথডে। ফাইন্যান্সিং এন্ড ইনভেস্টিং আর অল নন অপারেটিং। তাহলে কিন্তু এইখানে কিন্তু দেখো এই যে ইনডাইরেক্ট মেথডটা অ্যাপ্লিকেবল কিন্তু হচ্ছে অপারেটিং এর মধ্যে। মনে রাখো, ইনডাইরেক্ট মেথড এবং ডাইরেক্ট মেথড হচ্ছে এই দুটো হচ্ছে তোমার কিসের উপর? অপারেটিং অ্যাক্টিভিটি। আর তোমার এই এই যে তোমার ফাইন্যান্সিং অ্যান্ড ইনভেস্টিং, এটা নন অপারেটিং, এটা কিন্তু তোমার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এর সাথে কোনো সম্পর্ক নেই, এটা আলাদাভাবে যেমন যেমন হয় এই পদ্ধতিতে যেমন হবে এখানেও তাই হবে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল করলে বুঝতে পারবে।
ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটি আমরা বলে দিচ্ছি, ইনভেস্টিং করছি, অ্যাকুইজিশন করছি, লং টার্ম অ্যাসেট আমরা করছি, ইনভেস্টমেন্ট করছি, ঠিক আছে। ঠিক আছে, দেয়ার আর these are the acquisition and disposal of long term asset and other investment not included in the cash equivalent, ঠিক আছে। represent the extent of which the expenditure have been made for sources intended to generate future income। তাহলে এইটা আমরা কি করছি, এই যে ইনভেস্টমেন্ট করছি আমরা ফিউচার ইনকামের জন্য করছি, যাতে ফিউচারে আমার আগামী দিনে আমার ক্যাশ ফ্লো হবে, এই আশাতে আমরা ইনভেস্টমেন্ট করছি। এক্সাম্পল, ক্যাশ পেমেন্ট টু অ্যাকোয়ার ফিক্সড অ্যাসেট। আমরা ফিক্সড অ্যাসেট কেনার জন্য কিন্তু আমি টাকা দিলাম, একটা মেশিন কিনলাম, এটা আমার ইনভেস্টমেন্ট, ঠিক আছে। একটা মেশিন কিনলাম, একটা মেশিন পারচেস করলাম, সেটা আমার একটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে। ক্যাশ রিসিভ ফ্রম সেল অফ পিপি। কোনো একটি আমি মেশিন, আবার দেখো এই মেশিনটাকে আমার কিছুদিন 5 বছর পর বিক্রি করে দিলাম, তার মানে আমার এই টাকাটা কোথা থেকে বেরিয়েছিল, ইনভেস্টমেন্ট থেকে বেরিয়েছিল। আর টাকাটা যখন বিক্রি করে দিচ্ছি, আর ধরো 5 কোটি টাকা কিনলাম, 1 কোটি টাকা বিক্রি করে দিলাম, সেটাও কিন্তু আমার ইনভেস্টমেন্টের মধ্যে টাকাটা আসবে। ক্যাশ পেমেন্ট রিসিভ টু অ্যাকোয়ার ইকুইটি অর ডেট ইনস্ট্রুমেন্ট ফর আদার অ্যাক্টিভিটিস। আমি আবার কোনো কোম্পানির ইয়ে কিনছি, কোনো শেয়ার কিনছি, ঠিক আছে না, ডিবেঞ্চার কিনছি, কারণ আমি ওই কোম্পানিতে আমি ইনভেস্ট করছি। একটা ভালো কোম্পানি, একটা ছোট কোম্পানি কিন্তু একটা বড় কোম্পানিতে ইনভেস্ট করে যে টাকা ইনকাম করার জন্য। ক্যাশ অ্যাডভান্সেস অন লোনস, হ্যাঁ, মেড টু আদার পার্টি। আবার ও কি করছে, সে কিন্তু একটা ভালো স্ট্যান্ডার্ড কোম্পানি কিন্তু অন্য কোম্পানিকে লোন দেয়, অন্য কাউকে লোন দেয়, তাই না, সে কিন্তু ইনকাম করে। আদার দেন ফিনান্সিয়াল, এটা এই ফিনান্সিয়াল সিস্টেম আমি আগেই বললাম, এদের কাজটা এই যে ফিনান্সিয়াল সিস্টেম টাকা ধার দেয়। ধরো ব্যাংক তোমাকে টাকা দিল, ব্যাংকের কাজেই তো ও ব্যাংকের ক্ষেত্রে ওটা অপারেটিং। ব্যাংক তোমাকে যে লোন দিল, ব্যাংকের ক্ষেত্রে ওটা অপারেটিং, অপারেটিং হবে, অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে। ওটা হচ্ছে মূল কাজ ওর, ওই জন্য এক্সেপ্ট লিখলো। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলতে কি বোঝালো, না আমি শেয়ার মার্কেট, আমি শেয়ার ছাড়া আমার কোম্পানি শেয়ার শেয়ার ইয়ে করছে বা ক্যাপিটাল বাড়াচ্ছে, তাই না। These are the activities that result in changes in the size and composition of the owner's capital and borrowings of the entity, ঠিক আছে। তাহলে কি করছি, আমি কি করছি, আমি শেয়ার মার্কেটে আমি টাকা ইয়ে করলাম, 1 নম্বর। আমি কি করলাম, শেয়ার মার্কেট, শেয়ার তুমি ইকুইটি ছাড়া এই করা। আর তারপর তোমার লোন, আমি লোন নিলাম, যেমন ডিবেঞ্চার, এটা একটা লোন। আর ব্যাংক থেকে লং টার্ম লোন নিলাম, লং টার্ম আমার লাইবিলিটিস ক্রিয়েট হলো, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমার ফাইন্যান্সিং। আমি নিচ্ছি টাকা, ঠিক আছে, আমি টাকা নিচ্ছি। কিভাবে নিচ্ছি, শেয়ার বিক্রি করে নিচ্ছি, আমি শেয়ার ক্যাপিটাল বাড়াচ্ছি। আমি ডিবেঞ্চার বিক্রি করছি, ওরা আমি ডিবেঞ্চার হোল্ডার ক্রিয়েট করছি, তাদের কাছ থেকে টাকা নিচ্ছি কোম্পানিতে, ঠিক আছে। ইউজফুল ইন predicting claims on future cash flow by provide for the capital that এরা এই জন্য কি করছে, কেন করছে টাকাটা, এই যে আমি শেয়ার মার্কেট থেকে হঠাৎ কোম্পানির আমার 100 কোটি টাকা দরকার, 1 কোটি টাকা দরকার। আমার সাবস্ক্রাইব আমার বলে দেওয়া ছিল যে আমার যে তোমার ক্যাপিটাল আমি 10 কোটি টাকা পর্যন্ত, বলে আমি 500 কোটি টাকা পর্যন্ত ক্যাপিটাল করতে পারবো, হ্যাঁ, আমার মেমোরেন্ডামে আছে 500 কোটি টাকা শেয়ার পর্যন্ত রাখতে পারবো। আমার 400 কোটি টাকা নেওয়া ছিল, আমি বাকিটা করে নিচ্ছি, 100 কোটি টাকা শেয়ার ছিল। এই যে 100 কোটি টাকা শেয়ার আমি মার্কেটে দিলাম, সেই টাকাটা ক্যাপিটালটা আমার এলো, সেটাই হচ্ছে আমার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি, হ্যাঁ। বা আমি আমার ব্যাংক থেকে লোন নিলাম, ঠিক আছে, বা আমি ডিবেঞ্চার ছাড়লাম, সেটাই হচ্ছে আমার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি। এই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস আমি কেন করছি, ভবিষ্যতের উন্নতির জন্য, যাতে আমার আরো এখান থেকে আরো অনেক বেশি ইনকাম করতে আমি পারবো। আমার আমার ক্যাপিটাল বাড়াচ্ছি, আমার বিজনেস বাড়াচ্ছি, আমার ভবিষ্যতে লাভ হবে। কিভাবে হচ্ছে, ক্যাশ প্রসিড ইস্যুইং শেয়ারস, ক্যাশ পেমেন্ট টু দ্য ওনার্স অফ দ্য, দেখো আমি যখন তোমার ইয়ে করছি, শেয়ার কিনছি, ঠিক আছে, শেয়ার কিনছি বলতে কি, শেয়ার ইস্যু করছি, শেয়ার কিনছি না, শেয়ার ইস্যু করছি, তখন আমার টাকা আসছে, ক্যাপিটাল আসছে। আর শেয়ার হোল্ডারদের কি করছি,
আমি ওনাদেরকে ডিভিডেন্ড দিচ্ছি, তাই না? তারপর হচ্ছে প্রিফারেন্স শেয়ার বলো বা ডিবেঞ্চার বলো রিডিম করছি, ক্যাশ প্রসিড ফ্রম এই কি বলে ইস্যুইং ডিবেঞ্চার, ডিবেঞ্চার আমি প্রসিড করছি, ক্যাশ ক্যাশ পাচ্ছি আমি, লোন বন্ড মর্টগেজ এগুলো আদার বিভিন্ন ভাবে আমি কোম্পানির টাকা ঢোকাচ্ছি, আমি আমি বিভিন্ন লাইবিলিটি ক্রিয়েট করছি, এগুলো এই টোটাল ব্যাপারটা হচ্ছে আমার লাইবিলিটি ক্রিয়েট করা, টোটালটা হচ্ছে লাইবিলিটি ক্রিয়েট করা। আবার কখনো কখনো লাইবিলিটি থেকে মুক্তি পাওয়ার জন্য রিপেমেন্ট করছি, আমি রিডেমশন করছি, ঠিক আছে? লাইবিলিটি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমার বাধ্যতামূলক ভাবে আমাকে ডিভিডেন্ড দিতে হচ্ছে, ঠিক আছে? আমাকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে, আমি আবার কখনো কখনো লোনটা রিপেমেন্ট করে দিচ্ছি, বন্ডটা আবার ইয়ে করে দিচ্ছি, ক্যাশ রিপেমেন্ট করে দিচ্ছি, এই সকল ঘটনা এখানটাই ঘটছে। তাহলে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, ঠিক আছে? আমি ডিটেলসে যাচ্ছি না। ট্রিটমেন্ট অফ ইম্পর্টেন্ট আইটেমস, রিপোর্টিং অফ ক্যাশ অন নেট বেসিস। আচ্ছা, আমরা মোটামুটি দেখো, আমরা এই যে তিনটে অ্যাক্টিভিটিস আমরা পড়লাম, এইগুলো আমার এখন আর ইমিডিয়েট দরকার নেই। আমার তিনটে অ্যাক্টিভিটিস, একটা অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, ঠিক আছে? হ্যাঁ, সেপারেট ডিসক্লোজার এটা ES5 দিতে হয়, তখন তোমাদের জন্য প্রযোজ্য না এখন, ঠিক আছে? সিএ ইন্স্যুরেন্স ক্লেম রিসিভ, তাহলে ইন্স্যুরেন্স ক্লেম দেখো এই কতগুলো জিনিস আছে। ইন্স্যুরেন্স ক্লেম রিসিভ ফর লস অফ স্টক, ফিক্স আছে, দেখো দুটো অ্যাক্টিভিটি। আমি ইন্স্যুরেন্স ক্লেম রিসিভ ফর লস, আমার স্টক লস হয়েছে, স্টকটা কি অপারেটিং? তো স্টকটা তো আমার অপারেটিং, আর ফিক্স অ্যাসেটটা কি আমার ইনভেস্টিং। তুমি মনে রাখবে যে আমি কি কারণে খরচা করছি, কি কারণে টাকা পাচ্ছি, কোথা থেকে যাচ্ছে। আমার একটা মেশিন খারাপ হয়ে গেছে, ঠিক আছে? আর এই মেশিনটাকে সারানোর জন্য আমাকে আমাকে 2 লাখ টাকা খরচা করতে হলো, তাহলে আমার টাকাটা কোথায় বেরোলো? টাকাটা আমি ইনভেস্টিং এ খরচা করলাম, তাই না? আমার আমার ধরো স্টক, আমার ইন্স্যুরেন্স করা ছিল স্টকটা, স্টক স্টক যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আমি ইন্স্যুরেন্স ক্লেম পাবো, তাই ইন্স্যুরেন্স ক্লেম পাবো, আমি 5 লাখ টাকা পেয়েছি। তাহলে এই স্টকটা কার জন্য? স্টকটা হচ্ছে একটা অপারেটিং অ্যাক্টিভিটি, তাহলে স্টকের জন্য এইটা হচ্ছে আমার টাকাটা আসবে কিভাবে, আমি ওভারটাইম অ্যাক্টিভিটিস শো করবো। ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড, আমি ইন্টারেস্ট, দেখো ইন্টারেস্ট আমি কখনো কখনো ইন্টারেস্ট দিচ্ছি, আর কখনো কখনো পেডও করছি, করছি, রিসিভও করছি। আমি যদি ইন্টারেস্ট রিসিভ করি, সেটা হচ্ছে আমার ইনভেস্টিং এর জন্য পেয়েছি। আমি যদি ব্যাংক থেকে ইন্টারেস্ট পাই, তার মানে কি ব্যাংক আমার ইনভেস্টমেন্ট আছে। আমি কোনো কোম্পানি থেকে যদি আমি ডিভিডেন্ড পাই, তাহলে কোম্পানিতে আমার ইনভেস্টমেন্ট আছে, তাহলে আমার একটা রিসিভ করছি, তার মানে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? এরপরে আমি যখন পেড করছি, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস হয়ে যায় যখন আমি, আর তার মানে কি আমি কারো কাছ থেকে লোন নিয়ে রেখেছি, টাকা আমার বেরোচ্ছে, পেড করছে, আমি ব্যাংককে দিলাম, তার মানে ব্যাংকের কাছ থেকে লোন নেওয়া ছিল, আমি শেয়ার হোল্ডারদের আমি ডিভিডেন্ড দিলাম, তার মানে আমি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, ডিভেঞ্চারদের আমি টাকা দিলাম, আমি তোমার লং টার্ম যে আমার বন্ড ডেট ছিল ওইগুলো টাকা বার করলাম, তাহলে আমার একটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। এক্সেপশন কি, ইফ বিজনেস ইজ এ ফাইন্যান্স দেন অপারেটিং, তাহলে এটা ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তো ওদের ক্ষেত্রে হচ্ছে অপারেটিং, তাই না? ব্যাংকের কাজেই হচ্ছে কি, এনবিএফসির কাজই হচ্ছে, ওরা অপারেটিংটাই হচ্ছে ওদের ফাইন্যান্স। ট্যাক্সেশন ইন নর্মাল, কিছু যদি বলা না দেওয়া থাকে, কিছু বলবে না, তাহলে সেটা হচ্ছে অপারেটিং, ঠিক আছে? কিছু বলছে না, সেটা হচ্ছে অপারেটিং। কিছু যদি বলে দেয়, ট্রেসেবল যদি হয়, যে কি কারণে আমি ট্যাক্সটা দিচ্ছি। আমার ধরো আমার ব্যাংকে একটা কোম্পানির ব্যাংকে 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, 10 কোটি টাকা, খুব কম টাকা বলুন, এই 10 কোটি টাকা বছরের শেষে ও 10 লাখ টাকা ইন্টারেস্ট পেয়েছে। এই 10 লাখ টাকা ইন্টারেস্ট থেকে, হ্যাঁ, এই 10 লাখ টাকা থেকে ইন্টারেস্ট থেকে ধরো কোথার কথা বলছি, 20% ইন্টারেস্ট ট্যাক্স কেটে নিয়েছে, কারণ 20% ইন্টারেস্ট মানে 2 লাখ টাকা কেটে নিয়েছে। এই 2 লাখ টাকা যেখানে কেটে নিল, সেটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি দেওয়া। আর এই টাকাটা আমি কি কারণ, কোথায় ছিল, আমার একটা ফাইন্যান্সিং ছিল, ঠিক আছে? ফাইন্যান্সিং ছিল, ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন, যদি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অর ফাইন্যান্সিং, যেমন ঘটনা ঘটবে আমি সেরকম বলবো। তাহলে এই টাকাটা আমার ইনভেস্ট করা ছিল, ইনভেস্টের জন্যই আমি 10 লাখ টাকা পেয়েছি। তাই সেই 10 লাখ টাকা থেকে আমি ইনকাম ট্যাক্স কেটেছি, তাহলে আমার ইনকাম ট্যাক্স যখন কেটেছে, তখন আমার ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস থেকে 2 লাখ টাকা আমার কি হবে, আমার মাইনাস, ঠিক আছে? আর যদি আমার
ওই যখন আমি যখন পিএল তৈরি করি, হ্যাঁ, যখন প্রফিট আফটার ট্যাক্স, হ্যাঁ, এই যে ট্যাক্সটা আমার আসে, সেই ট্যাক্সটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি। নন ক্যাশ ট্রানজেকশন এক্সক্লুড কি করতে হবে? এক্সক্লুড ফ্রম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। যত নন ক্যাশ ট্রানজেকশন আছে সমস্ত কিছু আমার, হ্যাঁ, আমার তোমার এক্সক্লুড করতে হবে। ডিসক্লোজ যেখানে যেখানে দরকার সেখানে আমার ডিসক্লোজ করতে হবে। তাহলে নন ক্যাশ ট্রানজেকশন আমাকে কি করতে হবে? এক্সক্লুড করতে হবে। এরপর হচ্ছে বিজনেস পারচেজ। এবারে যদি বিজনেস পারচেজ হয়, ক্যাশ ফ্লো ফ্রম অ্যাকুইজিশন অর ডিসপোজাল বিজনেস ইউনিট, কোন একটা বিজনেসকে আমি পারচেজ করছি, মানে অ্যামালগেমেশন হতে পারে। পারচেজ কি হয়? অ্যামালগামেশন হতে পারে, হ্যাঁ, অ্যাবজর্পশন হতে পারে। আর কি ভাবে হয় বলো? অ্যামালগামেশন S14 আগের দিন, আজ কালকে পড়ালাম, হ্যাঁ। আর হচ্ছে তারপরে এক্সটার্নাল রিকনস্ট্রাকশন। এক্সটার্নাল এক্সটার্নাল রিকনস্ট্রাকশন। তাহলে আমার যদি ক্যাশ ফ্লো ফ্রম অ্যাকুইজিশন আর ডিসপোজাল অফ বিজনেস ইউনিট হয়, তখন প্রেজেন্ট সেপারেটলি দেখাতে হবে, হ্যাঁ, নট নোটেড অফ, আছে ক্লাসিফাই অ্যাজ ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। এইগুলো তখন আমাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস শো করতে হবে, ঠিক আছে। এটা তোমাদের আগের ইয়েতে অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। এরপরে চলে আসো, এরপরে দেখো এখানে আমার পুরো ফর্মুলাটা দেওয়া আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর্মুলাটা ডাইরেক্ট মেথডে, যেটা আগেই বললাম যে ডাইরেক্ট মেথড। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি হয়? ডাইরেক্ট মেথডে কি হচ্ছে? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস রিসিভ ফ্রম ডেটার্স। ডেটারের কাছ থেকে আমি কত টাকা আমি পেয়েছি। ডেটার কারা? যারা আমার কাছ থেকে, যারা আমার কাস্টমার, হ্যাঁ, তাদের কাছ থেকে কত টাকা আমি পেয়েছি। পেমেন্ট টু এক্সপেন্স ক্রেডিটার, ক্রেডিটারদের কাছ থেকে আমরা মাল কিনেছি, কোম্পানি মাল কিনেছে, তা ক্রেডিটারকে আমি কত টাকা দিয়েছি, ঠিক আছে। পেমেন্ট টু এমপ্লয়িজকে কত টাকা দিয়েছি। তাহলে এই যে আমি পেয়েছি, এটা পেলাম, আর এইগুলো কি হবে? মাইনাস হবে, দিলাম। এটা আমি এমপ্লয়িজকে পেমেন্ট টু এক্সপেন্স ক্রেডিটার, সরি, এটা হচ্ছে তোমার পেলাম। আর পেমেন্ট টু সাপ্লায়ার, হ্যাঁ, সাপ্লায়ারদেরকে দিলাম। পেমেন্ট টু এক্সপেন্স ক্রেডিটার এটাও দিলাম। পেমেন্ট টু এমপ্লয়ার এটাও দিলাম, তাই না? তার মানে এটা হচ্ছে আমার সেল। ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, ইনকাম ট্যাক্স পেড, তাহলে আফটার রিফান্ড, এটা আমার কি হবে? মাইনাস হবে। প্লাস এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিটিস, কোনো যদি আবার এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিটিস হয়, সেই ক্ষেত্রে আমি পেতেও পারি, আমার লসও হতে পারে। আমি ধরুন একটা এক্সট্রার ইয়ের জন্য আমি কিছু টাকা পেয়েছি, সেটা আমার যোগ হবে এখানে। মানে আগুন লেগে গেছিলাম, ইন্স্যুরেন্স ক্লেম পেয়েছি। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, পারচেস করেছি আমি, অ্যাজ ফিক্স অ্যাসেট আমার ক্যাশ বেরিয়ে গেছে, মাইনাস হলো। সেল অফ ফিক্স অ্যাসেট আমার টাকা এসেছে, প্লাস হলো। ইনভেস্টমেন্ট ইন জয়েন্ট ভেঞ্চার টাকা বেরিয়ে গেল, মাইনাস হলো। রিসিভ, হ্যাঁ, ইন্টারেস্ট রিসিভ অন ইনভেস্টমেন্ট টাকা এলো, যোগ হলো। ডিভিডেন্ড আমি রিসিভ করলাম, যোগ হলো। তাহলে টোটাল কত হলো, ঠিক আছে। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কিভাবে আসে? শেয়ার ইস্যু করলাম, টাকা এলো, হ্যাঁ। আবার রিসিভ কল ছিল আমার, এরিয়ার ছিল, আমি আবার পেলাম। আমি রিডেমশন করলাম, আমার টাকা বেরিয়ে গেল। আমি বাইব্যাক করছি, আমার টাকা বেরিয়ে গেল। টাকা বাইব্যাক করছি মানে আমি শেয়ারটা আমি যাদেরকে শেয়ার দিয়েছিল তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি, ইনক্লুডিং প্রিমিয়াম পেড, আমার বেরিয়ে গেল। ডিবেঞ্চার রিডিম করছি, টাকা আমার বেরিয়ে গেল। হ্যাঁ, ডিভিডেন্ড দিচ্ছি, টাকা আমার বেরিয়ে গেল। এটা আমার কি? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে। হ্যাঁ, প্রসিড ফ্রম কল ইন এরিয়াস মানে টাকা এলো আমার, আমি এরিয়া, আমি আমার টাকা, কল ইন এরিয়াস টাকা আমার এলো। রিসিভ ফর গ্রান্ট ফর ক্যাপিটাল প্রজেক্টের জন্য আমি টাকা পেলাম, তাহলে আমার এলো, টাকা এলো। প্রসিড ফ্রম লং টার্ম শর্ট টার্ম, হ্যাঁ, প্রসিড ফ্রম লং টার্ম শর্ট টার্ম টাকা এলো, ঠিক আছে। এটা গভর্নমেন্ট কোনো গ্রান্ট এলো, এই যে গভর্নমেন্ট গ্রান্ট, এটা গভর্নমেন্ট গ্রান্ট হতে পারে, এলো, টাকা এলো, ঠিক আছে।
এরপরে দেখো যে প্লাস মাইনাস যেটা হবে আমার এখানে টোটাল ব্যাপারটা এখানটাতে আসবে। এই তিনটে ইভেন্ট থেকে দেখা গেল প্রথমটায় আমার 5 কোটি হয়েছে, প্রথমটায় দ্বিতীয়টা আমার হয়তো ইউজ হয়ে গেছে 2 কোটি, তৃতীয়টাতে আমার এই থেকে আরো 1 কোটি ইউজ হয়ে গেছে, তাহলে আমার কত হয়ে গেল এখানে, আমার 2 কোটি টাকা তিনটে মিলে হয়ে গেল। ওপেনিং ব্যালেন্স এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এখানে যেটা দেওয়া থাকে না সেটা মিলে যাবে, ক্লোজিং ব্যালেন্স ক্যাশ ইকুইভ্যালেন্ট এটা এটা একটা ফিগার কিন্তু তোমার দেওয়া থাকে মিলে যাবে, এটা মেলানোর যে কাজ। এরপরে চলে এসো ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডে যেটা দেওয়া হয় ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, প্রথমে এই অপারেটিং অ্যাক্টিভিটিসটাই তোমার ইনডাইরেক্ট মেথড থাকে, বাকিগুলো কিন্তু দেখো বাকিগুলো কিন্তু কপি পেস্ট। হ্যাঁ, বাকিগুলো কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ফিনান্স কিছু দেওয়ার দরকার নেই, কারণ উপরে যা ছিল তাই। ঠিক আছে, ইনডাইরেক্ট 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 যে মেথড আছে আমার ইনডাইরেক্ট মেথড অফ ক্যাশ ফ্লো, সেখানে আমার শুরুটাই কি হয় অপারেটিং অপারেটিং প্রফিট দিয়ে শুরু হয়। আর উপরে দেখো কি দিয়ে শুরু হয়েছিল, এখানে অপারেটিং কি দিয়ে শুরু হয়েছিল, ইনভেস্টমেন্ট অপারেটিং, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং ছিল এটা, এটা উপরটায় যাও ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং, এখানে রিসিভ ফ্রম ডেটা। আর এখানে কি দিয়ে শুরু হয় ইনডাইরেক্ট মেথডে কি দিয়ে শুরু হয় অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট দিয়ে শুরু হয় বিফোর হ্যাঁ ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ। ঠিক আছে, একটা নোট তৈরি করতে হয়। তারপরে এই অ্যাডজাস্টমেন্ট গুলো, অ্যাডজাস্টমেন্ট কি দেয়, মাইনাস কোনটা হয় যদি ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট যদি আমার হ্যাঁ কারেন্ট অ্যাসেট যদি আমার বেড়ে যায় সেটা মাইনাস হবে। এখানে যেটা আসবে সেটা একটা নোট তৈরি করতে হয়, সেই নোট তৈরি করে আমার এখানে একটা অ্যামাউন্ট বসবে, আমার নেট অপারেটিং প্রফিট কত। ঠিক আছে, তারপরে আমার যদি কারেন্ট অ্যাসেটটা যদি তোমার বেড়ে যায় তবে আমার মাইনাস হবে, কেন মাইনাস হবে তারও যুক্তি আছে। আর কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তবে প্লাস হবে। এখানে এখানে শুধু বিপরীত তেমন লাগে, যদি কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায়, হ্যাঁ কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় তবে আমার মাইনাস হবে, আর কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তবে প্লাস হবে। কেন হবে তবে আমরা প্রবলেম গুলো বলবো। ইনক্রিজ ঠিক উল্টোটা হবে লাইবিলিটির ক্ষেত্রে, লাইবিলিটি যদি আমার বেড়ে যায় তবে প্লাস হবে, দেখেন মাইনাস হয়েছিল অ্যাসেটটা দেখুন প্লাস হলো। আর যদি তোমার কারেন্ট লাইবিলিটি যদি কমে যায় তখন আমার মাইনাস হবে, এইটা হচ্ছে রিভার্স। এরপরে এসো ওইখানে যেটা আমরা করলাম ইনভেস্টমেন্ট ফিনান্সিং যা ছিল তাই, কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এটা এই 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 পর্যন্ত, এখান থেকে এইটা সিমিলার, একেবারে কোনো চেঞ্জ নেই। ইনডাইরেক্ট মেথডটা হচ্ছে অনলি অপারেটিং অ্যাক্টিভিটিস ইউনিট, হ্যাঁ অনলি অপারেটিং অ্যাক্টিভিটিস ইউনিট ইনডাইরেক্ট মেথড। এরপরে দেখো এটা একটু বোঝার আছে, অ্যাডজাস্টমেন্ট প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। অ্যাডজাস্টমেন্ট প্রফিট ও লস অ্যাকাউন্ট, দেখো প্রফিট ও লস কি অ্যাডজাস্ট করবো, টু ডেপ্রিসিয়েশন, টু গুডউইল, টু ফরেন কারেন্সি লস, টু লস অফ ইনভেস্টমেন্ট, ক্রিমিনালি এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, ইনকাম ট্যাক্স, এক্সট্রাঅর্ডিনারি আইটেম। এখানে দেখো ইন্টারেস্ট অন ইনকাম, প্রফিট অন সেল, ফরেন এক্সচেঞ্জ ক্লেম, এক্সট্রাঅর্ডিনারি আইটেম, এই টোটাল ব্যাপারগুলো অ্যাড ব্যাক হয়ে যাবে। এই টোটাল যে লাল জিনিসগুলো দেখতে পাচ্ছ সমস্তগুলো অ্যাড ব্যাক হয়ে যাবে। হ্যাঁ, মানে এই জিনিসগুলো বলছি আমি, এইগুলো এইটা অ্যাড ব্যাক হবে, গুডউইলটা অ্যাড ব্যাক হবে, ফরেন কারেন্সি লস, সেল অফ গুড, সেল অ্যাসেট, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এক্সপেন্স। ঠিক আছে, এটা অ্যাড ব্যাক হয়ে যাবে। ইন্টারেস্ট অন এক্সপেন্স, হ্যাঁ এইগুলো তো অপারেটিং থেকে, যেহেতু এই এই জায়গাটা কি বলতো, এই জায়গাটা হচ্ছে অপারেটিং এর জায়গা। ঠিক আছে, যেগুলো যেগুলো তোমার ইনভেস্টিং এবং ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো আছে সেইগুলো আমার এইখান থেকে অপারেটিং প্রফিট এন্ড লস থেকে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো অ্যাড ব্যাক হয়ে যাবে, মানে অপারেটিং এর ক্ষেত্রে কিন্তু এগুলো সমস্ত কিছু তার দিক চেঞ্জ হয়ে যাবে। আদার প্রোফর্মা, আর বেসিকে খুব একটা বেশি নেই, বেসিক জিনিসটা দিকে আমি আর কিছু যাচ্ছি না, এগুলো তোমার অ্যাকাউন্ট দেখিয়েছে কোনটার কি হয়। ঠিক আছে, তাহলে এইটা ছিল একটা বেসিক জিনিস, যে বেসিক জিনিস আলোচনা করলাম। এসো আমরা একটু ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আর একটু তোমার এমসিকিউ আলোচনা করি। তাহলে আমরা কি পড়লাম, আমরা পড়লাম অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3
cash flow statement, a cash flow statement provides information about historical changes in cash and cash equivalent. এবার আমরা এমসিকিউ তে ঢুকছি। দেখো যা আলোচনা হয়েছিল এখন সব তুমি করতে পারবে। হিস্টোরিক্যাল চেঞ্জেস ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অফ এন এন্টারপ্রাইজ। বাই হিস্টোরিক্যাল চেঞ্জেস কেন বলছে না, যেটা প্রিভিয়াসে ঘটে গেছে, ঠিক আছে। বাই ক্লাসিফাইং ক্যাশ ফ্লোজ ইনটু অপারেশন, ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ইট হেল্পস ইউজার টু অ্যাসেস দ্য এন্টারপ্রাইজ লিকুইডিটি, সলভেন্সি, তোমরা লিকুইডিটি মানে জানো, সলভেন্সি মানে জানো, financial flexibility and ability to generate cash। তাহলে মিনিং অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমার বোঝানো হয়ে গেছে। এটা আমি এটার দিকে আর যাচ্ছি না। ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে কি বুঝে, শর্ট টার্ম, এটা আমি বুঝিয়ে দিই যে শর্ট টার্ম হাইলি লিকুইড ইনভেস্টমেন্ট আছে যেটাকে 90 দিনের মধ্যে ক্যাশ করা যায়, রেডিলি কনভার্টেবল, হ্যাঁ, ইনটু নন ক্যাশ থাকে, সাবজেক্ট টু ইনসিগনিফিক্যান্ট রিস্ক অফ চেঞ্জেস ইন ভ্যালু, maturity of 3 months or less from the date of acquisition, এইগুলো হচ্ছে আমার ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট। এগুলো আমার বুঝিয়ে গেছি ইনভেস্টিং ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস কাকে বলে, ঠিক আছে। এগুলো এই সমস্ত, হ্যাঁ, ক্যাশ ফ্রম কাস্টমার, পেমেন্ট টু সাপ্লায়ার, এমপ্লয়িজ, ইনকাম ট্যাক্স, সমস্ত হচ্ছে তোমার অপারেটিং এক্সপেন্স। আর ইনভেস্টমেন্ট হচ্ছে পারচেজ অর সেল অফ পিপি, ইনভেস্টমেন্ট, লোন, হ্যাঁ, এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হচ্ছে ইস্যু অফ শেয়ার, রিডিমশন, ডিবেঞ্চার্স, ডিভিডেন্ড পেড, এগুলো হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এরপর ডাইরেক্ট মেথড বলেছিলাম, ইনডাইরেক্ট মেথড বলেছিলাম, আর এটা বলেছিলাম স্টার্ট ফ্রম নেট প্রফিট থেকে শুরু। মনে রাখবে ইনডাইরেক্ট নেট প্রফিট আর নেট লস থেকে শুরু হয়, আর এটা তোমার হচ্ছে গ্রস রিসিভ থেকে শুরু হয়, মানে সেল থেকে শুরু হয়। এরপর আমরা এমসিকিউ তে আসছি। 50টা এমসিকিউ আসছে, যা আলোচনা হয়েছে এই 50টা এমসিকিউ তোমরা পারবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শোজ, কি শোজ করে, প্রফিট অফ বিজনেস, চেঞ্জেস অফ ওয়ার্কিং ক্যাপিটাল, চেঞ্জেস ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। হচ্ছে তো ফ্লোইং ইজ ওটা ক্যাশ ইকুইভ্যালেন্ট, কোনটা ক্যাশ ইকুইভ্যালেন্ট নয়। ক্যাশ ইকুইভ্যালেন্ট বলে দিয়েছিলাম তোমাদেরকে যে ইকুইটি শেয়ার এন্ড অ্যানাদার কোম্পানি, ইকুইটি শেয়ারস অফ অ্যানাদার কোম্পানি, এটা আমার শেয়ার মার্কেটে যদি আমি কোনো ইনভেস্টমেন্ট করি সেটা আমার ক্যাশ ইকুইভ্যালেন্ট নয়। মানে ইকুইটি শেয়ার যদি তুমি কেনো সেটা কিন্তু রিডিউয়েবল, ক্যাশেবল, কনভার্টেবল করা যায় না, এটি ইনসিগনিফিক্যান্ট রিস্ক আছে, সিগনিফিক্যান্ট রিস্ক আছে বলছে। ম্যাচুরিটি পিরিয়ড অফ দ্য ক্যাশ ইকুইভ্যালেন্ট হচ্ছে কতদিনের মধ্যে বলছে, 3 মান্থ অর লেস দ্যান ডেট অফ অ্যাকুইজিশন, 3 মাসের মধ্যে হতে হবে। পেমেন্ট অফ ইনকাম ট্যাক্স ইজ ক্লাসিফাইড, যদি ইনকাম ট্যাক্স হয়, দেখো আর তোমাদেরকে দুভাবে বুঝেছি। ইন জেনারেল যদি কিছু বলা না থাকে তাহলে অপারেটিং অ্যাক্টিভিটি ইনকাম ট্যাক্সটা, ইনকাম ট্যাক্সটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। কিন্তু যদি বলে দেয় যে ব্যাংক আমার, আমি টাকা ইনভেস্ট করে রেখেছিলাম, ব্যাংক আমার ইন্টারেস্ট কেটে নিয়েছে, তাহলে ইনভেস্টমেন্টে চলে যাবে। পারচেজ অফ মেশিনারি কি করছি, পারচেজ অফ মেশিনারি করছি, তাহলে আমি ইনভেস্ট করছি, টাকাটা আমি খাটাচ্ছি মেশিন কিনে। ডিভিডেন্ড পেড থেকে, ডিভিডেন্ড হচ্ছে অপারেটিং, কারণ ডিভিডেন্ডের আবার টাকাটা এসেছে, ডিভিডেন্ড হচ্ছে ফাইন্যান্স, সরি, ডিভিডেন্ড এসছে আমার কিভাবে, ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল থেকে, ক্যাপিটাল আমি বাড়িয়েছি, হ্যাঁ, শেয়ার বিক্রি করেছি, ঠিক আছে। তাহলে শেয়ার হোল্ডারদের আমি ডিভিডেন্ড, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া হয়, তাহলে ডিভিডেন্ডটা কি হয়ে গেল, ডিভিডেন্ডটা কি হয়ে গেল না, ফাইন্যান্সিং। ইস্যু অফ ডিভেঞ্চার্স, ডিভেঞ্চার্স ইস্যু করছি, তার মানে আবার ফাইন্যান্সিং, ডিভেঞ্চার মানে আমার টাকা আসছে। সেল অফ ইনভেস্টমেন্ট, সেল অফ ইনভেস্টমেন্ট which activities reflect the principal revenue operating activities, এটা অপারেটিং, যেটা আমার আসল কাজ, যেটা বিজনেস এর আসল কাজ, হোটেলের আসল কাজ রেভিনিউ অপারেটিং কি ইনভেস্টমেন্ট তো নয়, ওর আসল কাজ হচ্ছে হোটেল খাবার দেওয়া। সি অ্যান্সার। ডেপ্রিসিয়েশন ইজ কি, ডেপ্রিসিয়েশন তোমাদের বলেছি নন ক্যাশ, ডেপ্রিসিয়েশনে কোনো ক্যাশ ইনভলভ নেই। ইনক্রিজ ইন ট্রেড রিসিভেবল কজেস, ইনক্রিজ ইন ট্রেড রিসিভেবল, দেখো ট্রেড রিসিভেবল বেড়ে গেল মানে কি, ট্রেড রিসিভেবল বেড়ে গেলে কি হবে, ডিক্রিজ অফ ক্যাশ হয়ে যাবে। ট্রেড রিসিভেবল যদি আমার বেড়ে যায়, আমার ক্যাশ ডিক্রিজ করে, রিসিভেবল মানে কি, যাদেরকে টাকা দিতে হবে, ট্রেড রিসিভেবল, হ্যাঁ, টাকা দিয়েছি, তাহলে আমার ক্যাশটা কমে যাবে। এরপর চলে এসো ইনক্রিজ অফ ট্রেড পেয়েবল, ঠিক উল্টোটা,
ক্যাশ ইনফ্লো হবে। ইন্টারেস্ট রিসিভ অন ইনভেস্টমেন্ট, তাহলে ইনভেস্টমেন্টের জন্য পেয়েছি, তাহলে ইনভেস্টমেন্টই হবে। ইনভেস্টমেন্টে যদি পেয়েছি ইনভেস্টমেন্টই হবে, ইনভেস্ট করে আমি ইন্টারেস্ট পেয়েছি। ইন্টারেস্ট পেড অন লং টার্ম লোন, লং টার্ম লোন মানে হচ্ছে আমার ফাইন্যান্সিং, লং টার্ম লোন মানে হচ্ছে ফাইন্যান্সিং। কনভার্সন অফ ডিবেঞ্চার ইন্টু শেয়ারস, আমি কনভার্সন অফ ডিবেঞ্চার ইন্টু শেয়ারস কি হচ্ছে এটাতে, নো শো নো ক্যাশ, কোনো কিছু কোনো ট্রানজেকশন নেই এটার মধ্যে, একটা কনভার্সন করছি, ঠিক আছে। তুমি একটা জিনিস এটাকে কন্টার মতো আর ব্যাপারটা আর কি, তোমার তোমার এই অ্যাকাউন্টে 1,00,000 টাকা ছিল, তুমি কি করলে এই অ্যাকাউন্টে 1,00,000 টাকা পাঠিয়ে দিলে, তাহলে তোমার কি হলো, কনভার্সন হলো, কোন ট্রানজাকশন হলো, কি মানে অরিজিনালি ক্যাশের কোনো আনাগোনা হলো, ঠিক আছে। একটা কন্ট্রোল, তোমার এখানে ক্যাশ টাকা ছিল, ক্যাশ টাকা তোমার আছে, সেই টাকাটা তুমি ব্যাংকে জমা করে দিলে, তাহলে কি তোমার কিন্তু এটাকে ক্যাশের কোনো ট্রানজাকশন হলো না, এটাকে দিস ইজ কন্ট্রা, ঠিক আছে, কোনো নো ক্যাশ ট্রানজাকশন। which is not an investing activity, sale of machinery investing activity, purchase of share which is not an investing activity, এখানে কি আনছে ডিভিডেন্ড পেড, ডিভিডেন্ড পেড কি জন্য দেওয়া হয়, ডিভিডেন্ড পেড শেয়ার হোল্ডার দেওয়া হয়, এটা ফাইন্যান্সিং। মেশিন হচ্ছে আমার ইনভেস্টমেন্ট, মেশিন আমি কিনি আর বিক্রি করি, সেটা আমার ইনভেস্টমেন্টের জন্য আছে। আমি শেয়ার পারচেস করছি মানে শেয়ারে আমি ইনভেস্ট করছি, আর লোন আমি কাউকে দিচ্ছি মানে আমি ইনভেস্ট করছি, আর ডিভিডেন্ড দিচ্ছি মানে আমি কারো কাছ থেকে টাকা নিয়েছি, মানে ক্যাপিটাল আনা হয়েছে, তাই জন্য তাকে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে। ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক, টাকা আমি ক্যাশ উইথড্র করছি, এটা কি বললাম, কন্ট্রা, তাহলে এটা কি হচ্ছে, তাহলে নো এফেক্ট অন দ্য ক্যাশ ফ্লো। which is added back to indirect method এ করতে অ্যাড ব্যাক করা হয়। ইনডাইরেক্ট মেথডে কি কি অ্যাড ব্যাক করা হয় না, ডেপ্রিসিয়েশন অ্যাড ব্যাক করা হয়। ডেপ্রিসিয়েশনের খরচা, ধরো এখানে আমার খরচা দেখিয়ে দিয়েছিল 1 কোটি টাকা, 1 কোটি টাকা খরচা দেখিয়ে দিয়েছিল, এটা তো অরিজিনালি ক্যাশ এটার মধ্যে ইনভলভ নেই, তাহলে আমার অরিজিনাল টাকার তো ব্যাংক আমার যে ইন্টারেস্টটা কমে গেল, আমি যদি এটা না ইন্টারেস্ট বলছি, আমার প্রফিটটা কমে গেছে, প্রফিটটা আমার মাইনাস হয়ে গেছে, যত টাকা আমি এখানে ধরো 1 কোটি টাকা যদি আমি ডেপ্রিসিয়েশন দেখে থাকি, তাহলে প্রফিট আমার 1 কোটি টাকা মাইনাস হয়ে গেছে, আর অরিজিনালি কি এই ডেপ্রিসিয়েশনটা তো আমার অ্যাকচুয়াল নয়, ডেপ্রিসিয়েশন নন ক্যাশ আইটেম, ঠিক আছে, তাই জন্য অ্যান্সার হচ্ছে কি ডেপ্রিসিয়েশন। হুইচ ইজ ডিডাক্টেড ইন ইনডাইরেক্ট মেথড, এখানে হচ্ছে ইনক্রিজ অফ ইনভেন্টরি, হ্যাঁ, এই ইনক্রিজ অফ ইনভেন্টরিটিকে ডিডাক্টেড হয়ে যায়। তুমি একটা কথা পড়লে দেখলো, কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায়, কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ করে, কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ করে কি হবে, এটা তোমার, হ্যাঁ, কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ করে তো অপারেটিং থেকে এটা মাইনাস হবে, ঠিক আছে। এটা ইনভেন্টরি হচ্ছে কারেন্ট অ্যাসেট, তাতে ইনক্রিজ ইন ইনভেন্টরি হচ্ছে ডিডাক্টেড ফ্রম দ্য ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডে কারেন্ট অ্যাসেট মানে যে কোনো কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি করে যে কোনো কারেন্ট অ্যাসেট হলে সেটা মাইনাস করে দেওয়া হবে, আর ডিক্রিজ হলে সেটা প্লাস করে, যদি ডিক্রিজ হয় কারেন্ট অ্যাসেট, যদি কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ করে, ডিক্রিজ করে, কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ করে, তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এসো ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, কাস্টমার থেকে ক্যাশে আমার পেলাম, কাস্টমার কি আমার কাস্টমার মানে কি আমার তো আবার অরিজিনাল যেটা অপারেটিং এক্সপেন্স, আমার অপারেটিং ইনকাম, হ্যাঁ, অপারেটিং ইনকাম, অপারেটিং রেভিনিউ পাচ্ছি, তাহলে 1 নম্বর হচ্ছে অপারেটিং ইনফ্লো। ইস্যু অফ শেয়ার ফর ক্যাশ, ইস্যু অফ শেয়ার, শেয়ার আমি ইস্যু করছি, ক্যাশ দিচ্ছি, তাহলে এটা কি হবে, ফাইন্যান্সিং, হ্যাঁ, শেয়ার মানে হচ্ছে ফাইন্যান্সিং। কারণ শেয়ার কেনা আর শেয়ার দেওয়া দুটোর মধ্যে তফাৎ আছে, শেয়ার কিনলাম আমি, তার মানে আমার ইনভেস্টমেন্ট, শেয়ার আমি দিলাম, কোম্পানি শেয়ার দিল, সেটা হচ্ছে ফাইন্যান্সিং। রিপেমেন্ট অফ লোন, লোন আমি রিপেমেন্ট করলাম, তাহলে ফাইন্যান্সিং, তাহলে লোনটা আমি নিয়েছিলাম, টাকা আমার এসেছিল, টাকাটা আমি শোধ করছি, তাহলে আমার ফাইন্যান্সিং। অ্যাক্টিভিটিসটা কোথায় আছে, সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে,
সেল অফ ল্যান্ড, ল্যান্ড আমি সেল করে দিলাম, তাহলে এটা ল্যান্ডটা আমার ইনভেস্টমেন্ট, ল্যান্ডটা আমি কেনার সময় তো টাকা লেগেছিল, ইনভেস্ট করেছিলাম। ইনক্রিজ ইন ইনভেন্টরি, আবার দেখো সেই কথাই বলছি, ইনক্রিজ ইন ক্যাশ আউটফ্লো, ঠিকই আছে। ইনক্রিজ ইন ইনভেন্টরি কি এটা, এটা আবার ইনডাইরেক্ট মেথডে মাইনাস করে দেওয়া হয়, তাহলে এটা ক্যাশ আউটফ্লো, ওই জন্য এটা ক্যাশ আউটফ্লো বলে। আন্ডার ডাইরেক্ট মেথড ক্যাশ ইনফ্লো ফ্রম অপারেশন ইজ ক্যালকুলেটেড বাই, হ্যাঁ, শোয়িং গ্রস রিসিভ অ্যান্ড পেমেন্ট, ঠিক আছে। অপারেটিংটা কি করতে হয়, শোয়িং গ্রস, গ্রস রিসিভ আমি কি পেয়েছি, গ্রস পেমেন্ট কি করেছি, সেটা প্লাস মাইনাস করলে আমার টোটাল ডাইরেক্ট মেথডে চলে আসে কত আমার ইয়ে হয়েছে। তাহলে এটা ছিল আজকে তোমার 25টা প্রশ্ন ছিল এমসিকিউ। এই 25টা প্রশ্ন ছাড়াও আরো কিছু প্রশ্ন আমি আলোচনা করতে পারি, ঠিক আছে। দেখো নেক্সট দিন আমি কিছু আলোচনা করবো পরের দিন, ঠিক আছে। আজকে আজকে কি আজকে আর কিছু আলোচনা করতে নেই, যদি তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তোমরা বলবে। তার কিছু জিনিস আমি বলে দিচ্ছি, ঠিক আছে। একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, যে তোমরা কিন্তু এই যে ইয়ে আছে যেখান থেকে পড়বে আর কি, তোমরা চেষ্টা করবে সিএ ইন্টারের যে বইটা আছে, পেপার 3টা, বুক 3 এটা, সেটা তোমরা কি করবে, পেপার 3টা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। হ্যাঁ, কোথায় ডাউনলোড করবে বলে দিচ্ছি। পেপার 3টা কিন্তু তোমরা ডাউনলোড করলে কিন্তু অনেক জিনিস শিখতে পারবে। পেপার 3 কোথায় ডাউনলোড করবে, কোথায় যাবে বলে দিচ্ছি। তোমরা আইসিএআই যাবে, সেখানে গিয়ে আইসিআই বস, বিওএস বস, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পরে, হ্যাঁ, ওখানে আছে তোমার কি বলে স্টাডি মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়ালে ক্লিক করবে। সেখান থেকে যাবে ইন্টার, সিএ ইন্টার, ঠিক আছে। ইন্টারে ক্লিক করে বুক 3 লেখা যাবে না, বুক 3টা ক্লিক করবে। বুক 3তে কিন্তু এই তোমার ইয়েটা পাবে, কি বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পাবে, ফাইন্যান্স। বুক 3তে কি 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 পাবে বলে দিচ্ছি, তোমাদের জন্য খুবই দরকার। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা পাবে। 2 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পাবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে তোমার, 3 নম্বর হচ্ছে বাইব্যাক তোমাদের নেই, ঠিক আছে। 3 নম্বর আছে তোমার ওখান থেকে ইয়ে পাবে, ব্রাঞ্চ অ্যাকাউন্টিং পাবে, ব্রাঞ্চ অ্যাকাউন্টিং পাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট পাবে তোমরা, অ্যামালগামেশনটা পাবে, AS14টা পাবে। খুব ভালো করে এই বুক 3টা পড়বে, ঠিক আছে। বুক 3 আমি বলে দিচ্ছি, আবার তোমাদেরকে লিখে দিচ্ছি এখানটাতে, যে তোমরা যদি ভালো স্কোরিং করতে চাও বা তোমরা যদি সিএ লেভেলের পড়াশোনা করতে চাও, এই বইটা কোথায় কোথায় থেকে কোন চ্যাপ্টার কোথা থেকে পড়বে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এইটা পড়বে, কোন চ্যাপ্টারটা কোথা থেকে পড়বে, এটা সিএ ইন্টার বুক 3, এটা পড়বে। রেশিও অ্যানালাইসিস না, এটাও পড়বে, কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা বুক 2 তে আছে, বুক 2। এরপরে চলে এসো, কোনটা কোথায় আছে বলে দিচ্ছি, তাহলে তোমার জিনিসটা সিএ লেভেলের পড়াশোনা করলে তোমরা অনেক বেশি নলেজেবল হবে, অনেক বেশি বাড়বে জিনিসটা। এটা কিন্তু বুক 3, এটা হচ্ছে সিএ ইন্টারের বুক 3, কোম্পানি ফাইন্যান্স, এখানে এটা হচ্ছে কিন্তু বুক 3, ঠিক আছে। তাই আছে ইন্ট্রোডাকশনটা অফ, ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটাও তোমার বুক 1। এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বুক 1, ঠিক আছে। এরপরে এসো, ভ্যালুয়েশনটা হচ্ছে AS2টা পড়বে না, বুক 1 বুক 2 তে পাবে। ওখানে 3টে বই ডাউনলোড আছে, বুক 1 বুক 2 বুক 3, 3টে বই ডাউনলোড করে নেবে, সব পেয়ে যাবে। শেয়ার ক্যাপিটাল ডিবেঞ্চার, যেটা হচ্ছে বুক 3, মানে কোম্পানি অ্যাকাউন্টে যেটা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এটা সিএ ফাউন্ডেশন থেকে এগুলো পাবে, অসুবিধা কিছু নেই।
তো সেই ফাউন্ডেশনে একটু লোয়ার লেভেল। হ্যাঁ, ব্রাঞ্চ অ্যাকাউন্টিং, ব্রাঞ্চ অ্যাকাউন্টিং বুক 3 খুব ভালো দেওয়া আছে, ঠিক আছে। ওই স্ট্যান্ডার্ড পড়তে পারলে তোমাকে কেউ নড়াতে পারবে না। ইন্স্যুরেন্স ক্লেম আছে, তো সিএ ফাউন্ডেশন আছে। ইন্স্যুরেন্স ক্লেমটা তো সি ইয়েতে নেই, এগুলো সিএ ফাউন্ডেশন আছে। তাই কোনটা কোথায় আছে সেভাবে পড়াশোনা করবে। হুম, আজকের মতো আসি। আর ভিডিওগুলো ভালো করে দেখো, যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে নাও। আর নেক্সট দিন আমি তোমাদের কাছে আবার আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট।